তেসরা জুলাই বুধবার রাত ৮টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে অবরোধ। সর্বজনীন পেনশন স্কিম বাতিল চেয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের কর্মবিরতি, কাল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক। সিলেট সহ ৭ জেলায় বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সড়ক ও মহাসড়ক অবরোধ করে তারা। এদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনে কর্মবিরতি পালন করছেন সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী। এতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। আর এই সংকট সমাধানে কাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা। সব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী, বার্তা কক্ষ থেকে আছেন সহকর্মী নূরে আলম এবং সাভার থেকে আছেন আরেকজন সহকর্মী রুবেল আহমেদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু আজকে মাঠের খবর জানতে চাই সহকর্মীদের কাছে জেনে। জনাব চৌধুরী, আপনার কাছে আমি আসবো আলোচনায়। প্রথমে যেতে চাই নূরে আলমের কাছে। নূরে আলম, আপনি আজ সারাদিনে কোটা বিরোধী আন্দোলন ঢাকা থেকে নজর রেখেছেন, খোঁজ খবর সংগ্রহ করেছেন, আমাদেরকে জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই সর্বশেষ অবস্থা কি? 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে, ওই আন্দোলনে আমি কাভার করেছি, তখন আন্দোলনের মুখে কোটা বাতিল করে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপরে সম্প্রতি কোর্ট থেকে সেই প্রজ্ঞাপন বাতিল করে দিয়ে আবার কোটা পুনর্বহাল করা হয়। এরপরে শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং গত দুদিন আমরা দেখেছি যে একদম আন্দোলন চরমে উঠে গেছে। আজকের দুপুর 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজোট হতে থাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে 4টার দিকে যায়। এরপরে 1.5 ঘন্টা তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। এখন তাদের যেটি দাবি যে কোটা ব্যবস্থা, যে আগে একটু জানিয়ে রাখি যে সরকারি চাকরিতে যখন 2018 সালের আগে 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা, 10 ভাগ নারী কোটা, এছাড়া জেলা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা ছিল। তো তখন আন্দোলনের মুখে সব কোটাই বাতিল করে দেওয়া হয়। শিক্ষার্থীরা যেটি বলছে যে যদি এখন আবার 56 ভাগ কোটা আবার চালু করা হয় অথবা মুক্তিযোদ্ধা কোটা যে 30 ভাগ সেটি যদি আবার চালু করা হয় তাহলে মেধাবীরা বৈষম্যের শিকার হবে এবং একদিকে এখন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, গ্রাজুয়েট বেকারের সংখ্যা বাড়ছে, সেই তুলনায় চাকরির সুযোগ কম। আর এই কোটা ব্যবস্থা যদি আবার চালু হয় তাহলে বেকারত্ব আরও বাড়বে। তো তারা বলছে যে এই বৈষম্যের প্রতিবাদেই তারা এই আন্দোলনে নেমেছে এবং তারা বলছে যে তারাও কোটা চায়, কিন্তু সেটির একটি যৌক্তিক সমাধান চায়। অর্থাৎ 10 থেকে 15 ভাগ সেই কোটা থাকতে পারে সব মিলিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এবং যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কোটা থাকতে পারে। আর সেই সঙ্গে কোটার একটি নিয়ম তারা চায় যে একজন ব্যক্তি জীবনে একবার কোটার সুবিধা নিতে পারবে। এখন আমাদের যেটি হয় যে দেখা যায় যে যারা কোটার সুবিধা প্রাপ্ত অথবা কোটা যারা পেয়ে আসছে তারা স্কুলে ভর্তি থেকে শুরু করে একদম চাকরি পর্যন্ত সব জায়গায় কোটার সুবিধা পায়। শিক্ষার্থীরা বলছে যে একজন ব্যক্তি যদি জীবনে একবার কোটার সুবিধা নেয় তাহলে সে আর নিতে পারবে না। নূরে আলম, ধন্যবাদ। আপনি আমার সাথে থাকুন, আমরা আবারও আসবো আপনার কাছে। একটু যেতে চাই সহকর্মী রুবেল আহমেদের কাছে। রুবেল আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আজকে সাভারে ছিলেন, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, তারা মহাসড়ক অবরোধ করেছে, পরবর্তী সময় তারা অবশ্য মহাসড়ক ছেড়ে চলে গেছে। কি বলছিল শিক্ষার্থীরা এবং সেখানকার আন্দোলনের কি অবস্থা একটু সংক্ষেপে জানাবেন রুবেল আহমেদ। জি, আমাদের সহকর্মী নূর আলম যেমনটি বলছিলেন যে ঢাকায় শিক্ষার্থীদের যেরকম দাবি রয়েছে ঠিক তেমনি কিন্তু আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছেন এই
কোটা বাতিলের দাবিতে, তাদেরও কিন্তু দাবিগুলো প্রায় একই রকম রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গত কয়েকদিন ধরে ছোট ছোট বেশ কিছু কর্মসূচি দিয়ে আসছিল যে 2018 সালে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রটি পুনঃবহালের দাবিতে। আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় আজকে দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক শত শিক্ষার্থী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখান থেকে দুপুর 3:15 দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করে কিন্তু সেই 2018 সালে পরিপত্র জারি করা সেটি পুনর্বহালের দাবি জানিয়েছেন এবং তারা কিন্তু প্রায় 1.5 ঘন্টা পরে সড়ক থেকে উঠে গিয়েছে এবং তারা বলছেন যে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা কিন্তু সড়ক থেকে উঠে গিয়েছেন। তবে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন সরকার যদি কোটা যদি বহাল রাখে সেক্ষেত্রে তারা তাদের এই আন্দোলনগুলো চালিয়ে যাবেন। তারা বলছেন যে কেউ কোনো শিক্ষার্থী বা কোনো চাকরি প্রত্যাশী যদি একবার কোটার যদি সুযোগ নিয়ে থাকেন সে যেন পরবর্তীতে দ্বিতীয় ধাপে যেন আর যেন সুযোগ না পায়। তারা বলছেন যদি কোটায় যদি 56% যদি চাকরির যদি সুযোগ হয়ে যায় সেক্ষেত্রে যারা মেধাবী রয়েছেন তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হবে। যার কারণে তারা বলছেন যে মেধা বিশ্লেষণ করে যেন চাকরিতে সুযোগ দেওয়া হয়, তারা এমনটাই দাবি জানিয়েছেন। জি, রুবেল আহমেদ আপনাকে ধন্যবাদ। একটু যেতে চাই আমাদের অতিথি জনাব কমল সাইফুল ইসলাম চৌধুরীর কাছে। জনাব চৌধুরী, আজকে যে আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন হচ্ছে সেখানে বলা হচ্ছে যে প্রায় 56% সরকারি চাকরিতে প্রথম এবং তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কোটা ব্যবস্থা ছিল 2018 সালের আগে। এখন যদি সেটা আবারও পুনর্বহাল হয় তাহলে সরকারি চাকরিতে মেধাশূন্যতা দেখা যাবে খুবই স্বাভাবিকভাবে। এখন আবার সরকারের একটা বিষয় হচ্ছে যে যারা অগ্রসর পিছিয়ে আছে এমন জনগোষ্ঠীর জন্য যে কোটা ছিল, নারীদের জন্য কোটা ছিল, মুক্তিযুদ্ধের পরিবার এবং তাদের সন্ততিদের জন্য সে কোটা ছিল। সেক্ষেত্রে দুটোর মধ্যে কোনো সমন্বয় করা সম্ভব কিনা, এটা আপনার কি মনে হয়? নাকি এই কোটা ব্যবস্থা বাতিল হওয়া উচিত? কারণ সরকারি চাকরিতে যিনি আজকে বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস পররাষ্ট্র বা বিসিএস প্রশাসনে যোগদান করবেন, তিনি তো একটা সময় দেশ বিদেশের মানুষদের সাথে কথা বলতে হবে, তাকে কাজ করতে হবে, নেগোসিয়েশন করতে হবে, আলোচনা করতে হবে। সেইখানে যদি দুর্বল লোক বাংলাদেশ থেকে পাঠানো হয় দেশ কি ক্ষতি হবে না? জনাব চৌধুরী। ধন্যবাদ। কোটা সিস্টেমটা যখন চালু করা হয়েছিল তখন আসলে যে অনগ্রসর সমাজ তাদের জন্য অনগ্রসর জেলাগুলো ছিল। একসময় মহিলারা আমাদের পিছিয়ে ছিলেন, নারীরা লেখাপড়া অনেক কম ছিল, চাকরি বাকরিতে কম ছিল। এখন আসলে দেখা যাচ্ছে যে চিত্রটা বিপরীত হয়ে গেছে। এখন কিন্তু চাকরিতে কেন লেখাপড়াতে মেয়েরাই অনেক অগ্রসর এবং চাকরিতেও তারাই বেশ ভালো পজিশন তারা পেয়ে যাচ্ছেন নিজস্ব মেধাতেই, যোগ্যতাতেই। এখন আপনার দেখা যায় যে কোটার ফলে কিছু কিছু বিশেষ বিশেষ জেলা আছে যেটা বেশ একটু বড় আয়তনের জেলা, সেসব জেলার অনেক মেধাবী তরুণরা বাদ পড়ে যায় এবং অনেক জায়গায় জেলা থেকে চলে আসছে। বা যেমন ধরেন ফরেন সার্ভিসে হয়তো দেখা গেল যে যেটা আপনি একটু আগে বললেন যে বিদেশে কথা বলবার জন্য যে একটা মেধাবী যেটা দরকার সেটা তো অনেক পেছন থেকে কেউ একজন চলে আসছে শুধুমাত্র কোটার কারণে। এটা আসলে মেধাবীরা বঞ্চিত হচ্ছে। আবার বাংলাদেশ, কারণ বাংলাদেশ তার সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় পাঠাতে পারছে না। কেন বাংলাদেশ এই ঝুঁকিতে নেই? কোটাটা যেটা হতে পারে যে কোটা হয়তো দেখা গেল যে আপনি ঠিক আছে বললো যে না ঠিক আছে আপনি ফরেন সার্ভিসের জন্য কোটা থাকবে না, প্রশাসনের জন্য কোটা থাকবে না, তা আপনি এটা হতে পারে আপনার কিছু কিছু সার্ভিসের জন্য কোটা সিস্টেমটা রাখতে পারে এবং সেটা অনগ্রসর সমাজের জন্য, অনগ্রসর জেলার জন্য বা আপনার নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য। নৃতাত্ত্বিক গোষ্ঠীও যে মেধাতে আসে না তারাও মেধাতে চলে আসে, অনগ্রসর জেলা থেকেও মেধাতে চলে আসে। অতএব কোনো জেলাকে বা কোনো অনগ্রসর সমাজকে, মহিলাকে যদি কোটার বাইরে বা মুক্তিযোদ্ধার সন্তানকে কোটার বাইরে রাখা হলেই যে তিনি চাকরি পাবেন না এমন কোনো কথা না, তারা চাকরি পান। তবে যদি মনে করা হয় যে না তাদেরকে কিছুটা সাপোর্ট দেয়া দরকার সেক্ষেত্রে কোটার পরিমাণটা সীমিত হতে পারে। বা সেইটা কি কোটা কি আসলে শিক্ষার ক্ষেত্রে বেশি করে দেওয়া যেতে পারে কিনা যাতে তারা এগিয়ে আসতে পারে। কিন্তু আবারও বলছি সুপিরিয়র জব সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি বাংলাদেশের বা যে কোনো দেশের জন্য, সুপিরিয়র জবে কেন এই কোটা থাকবে যাতে দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় না। আমার ব্যক্তিগত অভিমত যে বিশেষ করে বিসিএস এ আপনার বোধহয় বিসিএস এ বা প্রথম শ্রেণীর পদগুলো নিয়ে কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই।
Absolutely. আর যারা আপনার হচ্ছে যে কোটার জন্য যারা আসবেন, আপনি ঠিক আছে যে তৃতীয় শ্রেণীর তৃতীয় পদ শ্রেণী পূরণ তো এমনি জেলা ভিত্তিতে চতুর্থ হতে শ্রেণী পারে, পদ তো জেলা ভিত্তিকে হয়ে যাচ্ছে। হতে পারে। অর্থাৎ তারা ওইসব জেলা থেকে আসছে, সেখানে আপনি কোটা রাখলে রাখেন, কারণ সেখানে মেধাবীরা তো আর চতুর্থ শ্রেণীর পদে আসছে না, না, তো ওটাকে রাখতে পারেন আপনি। কিন্তু প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর পদে আমার মনে হয় যে এই কোটাটা তুলে দিয়ে যে 2018 সালে কোটা আন্দোলনের পরিপত্র জারি করা হয়েছিল সেটাই ফলে বহাল তুলে দেওয়া হয়েছিল, থাকা হতে সেটাই ভালো। বোধহয়। তবে এটা যেহেতু এখন আদালতের সিদ্ধান্ত, সরাসরি বলাটাও বোধহয় শোভনীয় হবে না। এটা হয়তো বা মাননীয় আদালত, মহামান্য হাইকোর্ট হয়তো পরবর্তীতে ঠিকই আবার চিন্তা ভাবনা করে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। হাসান রিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সংবাদ সংগ্রহ করছেন। আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে আন্দোলন করেছিল। সেখানকার অবস্থা জানতে চাই এবং এই মুহূর্তের অবস্থা কী সেটা। দেখুন, আপনি জানেন যে আসলে কোটা বিরোধী যে আন্দোলন সেটা আজকে গত 2-3 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে। তারই ধারাবাহিকতা আজকে সকাল 11টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে সেখানে আসলে অন্তত 3 শতাধিক স্টুডেন্ট তারা সেখানে জড়ো হন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে মূল যে ফটকতা, যেটি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক রয়েছে, সেই সড়কে তারা অবস্থান নেন এবং অন্তত 1 ঘন্টা তারা সেই সড়কটি অবরোধ করে রাখেন। এবং এর ফলে আপনি জানেন যে এটি একটি বিশেষ রোড, একটি হাইওয়ে রোড সঙ্গত কারণে সেখানে রাস্তার উভয় পাশে অসংখ্য গাড়ি আসলে আটকে যায়। সেখানে বিশেষায়িত কিছু অ্যাম্বুলেন্স এবং যে সমস্ত বিদেশ যাত্রী ছিলেন তাদেরকে তারা মানবিক কারণে সেই সড়কে চলতে দিল। বেশিরভাগ গাড়ি আসলে বন্ধ ছিল, ফলে এক ধরনের বলা যেতে পারে যে তীব্র একটি যানজট তৈরি হয়েছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার জুড়ে। এবং আমরা দেখেছি এই যে আজকে খোলা সরকারি কোনো ছুটির দিন ছিল না, সবার অফিস আদালত ছিল এবং সেই কারণে আমরা দেখেছি আসলে মানুষের যে দুর্ভোগ সেটি চরম থেকে চরম আকার ধারণ করে। এবং এই বিষয়টি উপলব্ধি করতে পেরে চট্টগ্রামের যে হাটহাজারী যে থানা পুলিশ রয়েছে তারা তড়িৎ গতিতে সেখানে আসেন এবং শিক্ষার্থীদেরকে আসলে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে তারা সেখান থেকে সরিয়ে দেন। এবং আমরা দেখেছি দুপুর 1টার পর থেকে সেই সড়ক আবার নতুন করে খুলে দেওয়া হয়েছে এবং এরপর আর কোনো রকমের বিড়ম্বনা ছিল না। আগামীকালকে আবার ছাত্ররা সড়ক অবরোধ করবে কিনা এমন কোনো সংবাদ আছে কিনা? সেটি আমি বলছি। আসলে যে সমস্ত শিক্ষার্থী আজকে আন্দোলনে নেমেছিলেন তারা বলছেন যে তাদের যে যৌক্তিক আন্দোলন, যে যৌক্তিক দাবি, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না প্রাণ লাভ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন চলমান সেটি চলবে। এবং আগামীকাল বৃহস্পতিবার সেটি আসলে সকাল থেকে যে কোনো মতো তারা শুরু করবেন এবং কতক্ষণ তাদের যে আন্দোলন শেষ হবে সেটি আসলে এই মুহূর্তে আসলে হলফ করে বলতে পারছেন। তারা বলছেন যে প্রশাসনের সঙ্গে তারা নানাভাবে বসছেন। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমাদের অতিথির সাথে আলোচনা করতে চাই। এইসব নিয়ে আলোচনা করছিলাম জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আরেকটি বিষয় আলোচনা করতে আসলে আমি বলছিলাম যে কোটা বিরোধী আন্দোলন যেমন হচ্ছে তেমন শিক্ষকদের, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের জন্য যে নতুন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে ইতিমধ্যেই, সেটা নিয়েও আপত্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ধর্মঘট পালন করছেন, যার ফলে ছাত্রদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন সব কিছু মিলে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া বন্ধ হয়ে আছে। প্রায় 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে শিক্ষকরা বলছেন যে নতুন প্রত্যয় স্কিমের অধীনে পেনশনের কথা বলা হচ্ছে, সর্বজনীন পেনশনের অধীনে যেটা ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা বৈষম্যমূলক এবং সেটা যথার্থই বৈষম্যমূলক। কারণ আমরা সংবাদ মাধ্যমে যা দেখছি যে সুযোগ সুবিধা বর্তমান ব্যবস্থায় একজন মানুষ পাচ্ছেন সেটা এখানে থাকবে না। প্রশ্ন হচ্ছে, সরকার বাজেটে বলেছে, অর্থমন্ত্রী বলেছেন যে 2025 সালের 1 জুলাই থেকে যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকেও সর্বজনীন পেনশন স্কিমের অধীনে আনা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেখানে বলা হচ্ছে তাদের জন্য একটা নতুন স্কিম করা হবে, সেটার নাম হচ্ছে সেবক। এটুকুই আমরা জানি, পত্রিকান্তরে বা সংবাদ মাধ্যমের মধ্যে জেনেছি। তাহলে কেন এই বৈষম্য, কেন সেবক, কেন প্রত্যয়, কেন আরো আগের যেগুলো 4টি ছিল সেগুলো? আমি তো ভয় পাচ্ছি 2026 সালের 1 জুলাই থেকে নাকি আবার নির্ভীক জাতীয় কোনো কিছু চালু হয়ে যায়। কারণটা হচ্ছে যে আপনার যখন 2023-এ আপনার সর্বজনীন পেনশন আইনটা হলো, বিধিমালা হলো, সেখানে 4টা স্কিম ছিল, তার ভিতরে একটা স্কিম মোটামুটি প্রগতি, তাতে সবাইকে কাভার করে। এবং প্রগতিতে যেভাবে প্রগতিতেই বলেন বা অন্যান্য যে কটি স্কিমে চাঁদার বিপরীতে পেনশন যেভাবে পাবে প্রত্যেকটা সমহারেই পাচ্ছে, কিন্তু সুযোগ সুবিধা প্রায় সমানই। সেখানে
প্রত্যয় নাম দিয়ে একটা, সেবক নাম দিয়ে একটা, এরপরে ভবিষ্যতে যে অন্য কোনো নাম দিয়ে অন্য কোনোটা চালু হয়, তাহলে সিঁদুরে মেঘ পাওয়ার ভয়টা খুব স্বাভাবিক। এটা না করে বরঞ্চ যদি হতে পারতো যে আমি 1 জুলাই 2025 থেকে সরকারি কর্মচারীরা সর্বজনীন পেনশনের আওতায় আসবে এবং তাদেরকে সেবকে আনা হবে, এ কথা না বলে যদি হতো যে তারাও প্রত্যয়ে আসবে, তাহলে সবাই একই প্রত্যয়ে থাকতে পারতেন জি বা প্রত্যয়টাকে সেইভাবেই করতে পারতো। তা না করে যখন ভিন্ন ভিন্ন করলো, এবং ওটা যেহেতু এখনো প্রকাশিত হয় নাই সেবক, স্বাভাবিকভাবে অন্যদের একটা ভয় থাকে। এবং সরকারি কর্মচারীরা তো সবসময় নিজেদের মতন করে বানিয়ে নিতেই পারে, জি অথবা ওই ভয়টা থেকেই যায় যে তারা হয়তো অন্যদেরকে একটা কিছু বুঝবাজ দিয়ে নিজেদের জন্য হয়তো বা ভালো ভালো জিনিসগুলো নিয়ে নেবে। যদিও সম্ভাবনা কম, কিন্তু আশঙ্কা যে হচ্ছে না সেটা তো আর ফেলে দেওয়া যায় না আশঙ্কাটা। সেই আশঙ্কা থেকেই আজকে শিক্ষক সমাজ যে আন্দোলন করছেন, আমি কিন্তু গতদিন তাদের আন্দোলনের বিপক্ষে বলেছিলাম যে এটা তারা পেনশন স্কিমের আওতায় আসা উচিত। আমি এখনো মনে করি পেনশন স্কিমের আওতায় আসা অবশ্যই উচিত, এবং যেটা হচ্ছে এটা কিন্তু যারা 1 জুলাই 2024 থেকে যারা চাকরিতে যোগদান করবে তাদের জন্য প্রযোজ্য হবে। নিশ্চয়ই। তে ইনাদের এখন যে কান্নাকাটি, এটাও বোধহয় অতটা বোধহয় খুব না, তারা হয়তো যারা ভবিষ্যতে এই পেশে আসতে চায় তাদের জন্য চিন্তা করছেন। এবং কথাও সত্য, যদি বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা থাকে তাহলে তো বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র মেধাবীরা যাবে না, সেটাও দেখা উচিত। আমাকে শেষ করতে হচ্ছে জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আজকের মতো। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে আবারও। নতুন শিক্ষাক্রমের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। তবে পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এনসিটিবি বলছে দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন হবে, তাই প্রশ্ন আগে পেলেও সমস্যা নেই। আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চিহ্নিত করা ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামানের সাথে। জনাব মশিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে যদি প্রশ্ন কেউ পেয়েও থাকে তাহলে খুব একটা ব্যবস্থা সুবিধা করা যাবে না, কারণ এটা মূল্যায়ন পদ্ধতি ভিন্ন। কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, এক এক স্কুলে এক এক সময় পরীক্ষা, খুবই স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন ফাঁস হয়ে যাবে। এই বিষয়টা কি এনসিটিবির পক্ষ থেকে ভাবা হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে আমাদের এই পরীক্ষা পদ্ধতিটা পূর্বের পরীক্ষার মতো নয় যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে সেটাতে পরীক্ষার যথাযথ মূল্যায়ন হবে না। বিষয়টা হচ্ছে আমরা গত বছর যখন এই পরীক্ষাগুলো নিয়েছি, তখন আমরা আসলে পরীক্ষার চূড়ান্ত দিনের 2 সপ্তাহ আগেই এগুলো আমাদের অধিদপ্তরগুলোর ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, এবং শিক্ষার্থীরা পরবর্তী 15 দিন এগুলো বিভিন্ন শ্রেণী কার্যক্রমের মধ্য দিয়ে সেগুলোকে অনুশীলন করে চূড়ান্ত দিন সেটার উপস্থাপনা করেছে। তো কিন্তু সেই সঙ্গে আমরা তখন এটাও লক্ষ্য করেছি যে তখনও এই সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রকাশ পেয়েছে, কিছু সমাধান দিয়েছে যেগুলো অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক, ভুল এবং অসংলগ্ন। সেই প্রেক্ষিতে আমরা এবার যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের আইডিতে পরীক্ষার পূর্বদিন আমরা এটা প্রেরণ করেছি, যাতে করে সেটা সোশ্যাল মিডিয়ায় যেতে না পারে কিংবা এই ধরনের ব্যাপারটা ঘটতে না পারে। যদিও সোশ্যাল মিডিয়াকে যদি আমাদের শিক্ষার্থীরা অনুসরণ না করে প্রশ্ন যদি তারা পড়ে দেখে, তাতে আমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু ক্ষতি হচ্ছে অধ্যাপক মশিউজ্জামান, তাহলে কি আমি ধরে নিতে পারি যেহেতু আপনারা বলছেন যে এর মূল্যায়ন হবে ভিন্ন, অর্থাৎ যে প্রশ্নের উত্তর তার কোনো স্ট্যান্ডার্ডাইজ উত্তর নেই, অর্থাৎ এক একজন মূল্যায়নকারী বা শিক্ষকের কাছে এক একভাবে মূল্যায়িত হবে, তাহলে এই ছাত্রছাত্রীদের কিভাবে মূল্যায়ন করা হবে? মূল্যায়নের কোনো তো নির্দিষ্ট মাপকাঠি নেই। না, নিশ্চয়ই মাপকাঠি আছে, কারণ হচ্ছে সে তার কার্যক্রমগুলো, এটা তো কার্যক্রম ভিত্তিক, দক্ষতা ভিত্তিক যে কারিকুলাম, সেখানে কার্যক্রমগুলোর মধ্য দিয়ে তার আসলে পারদর্শিতার প্রকাশ ঘটবে। সেই জন্যেই এটা মুখস্থ করা বা কোনো কিছু লিখে দেওয়ার মধ্যে কিন্তু উত্তরটা নয়। উত্তরটা হচ্ছে তার কাজটা করা এবং সেই কাজগুলো করার প্রক্রিয়াগুলো অনুসরণ করতে পারছে কিনা সেটা দেখা। কিন্তু শিক্ষক তো একটা ছাত্র বা ছাত্রীকে গ্রেডিং করবেন যে সে কি বিকাশমান নাকি সে দক্ষ, সেখানেও তো পরিবর্তন হতে পারে। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে এই যে এটা কি একটা পাবলিক এক্সামিনেশন? কারণ আমার কাছে সেন্ট জোসেফ হায়ার স্কুলের একটি নোটিশ আছে যেখানে বলা হচ্ছে দিস ইজ এ পাবলিক এক্সামিনেশন।
নতুন শিক্ষাক্রমে আগে বারবার বলা হয়েছিল যে পাবলিক এক্সামিনেশন কমিয়ে দেওয়ার লক্ষ্য, এটা কি তাহলে? না 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 না, এটা পাবলিক এক্সামিনেশন নয়, এটা একটি স্কুল ভিত্তিক পরীক্ষা। তবে যেহেতু এটা নতুন শিক্ষাক্রম অনুসারে নতুন ভাবে আমরা এটা করছি, সেই জন্য আমাদের স্কুল পর্যায়ে এই পরীক্ষাগুলো আমরা এখন সেন্ট্রালি, যাতে করে যথাযথভাবে মূল্যায়নের অভিজ্ঞতাগুলো ডিজাইন করা যায়, সেই জন্য আমরা এই কাজটা করছি। এবং একই সাথে আমরা শিক্ষকদেরকে প্রশিক্ষণের কার্যক্রম চালাচ্ছি, যাতে করে ভবিষ্যতে তারা সেই কাজগুলো করতে পারেন। এর মধ্যে আমরা এই যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকদেরকে আমরা কম্পিটেন্ট করে তুলতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা সেন্ট্রালি এই প্রশ্নগুলো সরবরাহ করছি। ধন্যবাদ জনাব মশিউজ্জামান, কারণ আমার কাছে যে নোটিশটা আছে সেন্ট জোসেফ হাই স্কুলে, সেখানে কিন্তু বলা হচ্ছে দিস ইজ আ পাবলিক এক্সামিনেশন। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেন্ট জোসেফ স্কুলের পক্ষ থেকেই ছেলে মেয়েদের বা অভিভাবকদের যে পরীক্ষার সূচি পাঠানো হয়েছে, সেখানে কিন্তু দিন দেওয়া আছে, কিন্তু কোন সময় পরীক্ষা হবে সেটা নাই। এটা কারণ কি? এটা বোধহয় সব স্কুলেই হয়েছে, এবং গতকালকে এক ধরনের অভিভাবকদের মধ্যে আলোচনা চলছিল পরীক্ষা কখন। বিষয়টা কি আছে, কেন রুটিনে সময় দেওয়া হলো না? না, আমরা যে রুটিনটা পাবলিশ করেছি সেখানে আমরা বলে দিয়েছি যে সকাল 10টা থেকে সেই পরীক্ষাটা হবে, এবং সেভাবেই আসলে সারা দেশে সেভাবেই হবার কথা। সেন্ট জোসেফ স্কুল কেন সেই সময়টা দেয়নি, কিংবা তারা কেন এটাকে পাবলিক স্কুল বলেছে, এটা তাদের বিষয়, আমরা সেটা নিশ্চয়ই দেখবো অধিদপ্তরের মাধ্যমে। কিন্তু এইটা আসলে পাবলিক পরীক্ষা বলবার কোনো কারণ নাই, এটা স্কুলের একটা অভ্যন্তরীণ পরীক্ষাই। কিন্তু প্রশ্নটা, যেহেতু শিক্ষকরা আমাদের এখনো এই প্রশ্নগুলো প্রণয়ন করবার মতো দক্ষতা দেবার মতো প্রশিক্ষণ তাদেরকে আমরা দেইনি, সেই জন্য আমরা কিছুদিন এটা সেন্ট্রালি করে স্কুলগুলোকে সরবরাহ করছি। যখন শিক্ষকদের প্রশিক্ষণটা সম্পন্ন হয়ে যাবে এবং তারা যখন এগুলো করতে পারবেন, তখন আমরা আবার এগুলো স্কুলে পাঠিয়ে দেব। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখন যে নমুনাপত্র প্রশ্নপত্র আপনারা পাঠিয়েছেন, এটা পরবর্তীতে হয়তো আর পাঠানো হবে না। এই ধরনেই স্কুল থেকেই তারা প্রত্যেকেই এই ধরনের প্রশ্ন তৈরি করবেন, তাই তো? জি জি জি। আচ্ছা, সেক্ষেত্রে এবং এখন যেটা আপনারা বলছেন যে সব স্কুলের পরীক্ষা হতে হবে সকাল 10টার সময়, এটাই বা যুক্তি কি? কারণ কোনো কোনো স্কুলে তো 2 শিফটেও পরীক্ষা হয়, ক্লাস হয়, তারা কি করবে? 2 শিফটের যাদের হয়, তারা সেই 2 শিফটের স্টুডেন্টরা তো যখন পরীক্ষা চলে তখন একসাথেও পরীক্ষা দেয়। সেই জায়গা হয়তো স্থান সংকুলন নাও হতে পারে, কারণ সাধারণত ডে শিফটে ধরা যাক 50, মর্নিং শিফটে 50, তখন 100 জনকে একসাথে হয়তো বসানোর ব্যবস্থা নাই। এগুলো কেন আসলে এই ব্যবস্থা কেন কেন্দ্রীয় ব্যবস্থা করা হলো এনসিটিবির পক্ষ থেকে? এটা কি আসলে আরো কনফিউশন তৈরি করবে কিনা জনাব মশিউজ্জামান? না, আমি তো বললাম যে কেন করা হচ্ছে, কারণ এইটা স্কুল ভিত্তিক করবার জন্য স্কুল যদি আলাদা আলাদা করে যে প্রশ্ন তৈরি করবে, সেটা সক্ষমতা তাদের এখনো তৈরি হয়নি বলে, আমরা তাদেরকে সেভাবে প্রশিক্ষিত করিনি বলে এখন আমরা দায়িত্বটা পালন করছি। এবং আমরা শেষ প্রশ্ন, নতুন শিক্ষাক্রমে আপনারা যে নতুন আগের ব্যবস্থা ছিল জিপিএ ব্যবস্থা, মূল্যায়ন পদ্ধতি, সেখানে তুলে দিয়ে লেটার ভিত্তিক বোধহয় করা হচ্ছে, সেটা কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা? সাধারণত পৃথিবীর সব জায়গায় ছেলেমেয়েরা ভর্তির সময় তারা বলতে পারে জিপিএ 5 বা 4.5, তখন সেটা গ্রহণযোগ্য হবে কিনা ততটা? না, নিশ্চয়ই হবে। আসলে এটা পৃথিবীর সব দেশে একই রকম ভাবে জিপিএ 4 বা 5 বা জিপিএ ব্যবস্থা আছে তা নয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে, এবং যেসব জায়গায় বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের এই রেজাল্টকে একসাথেই সমতুল্য করে নেওয়া হয়, সেই ব্যবস্থা আছে। আমাদের এখানেও আছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের গ্রেডিং নিয়ে, অনেক ক্ষেত্রে আছে যে এসএসসি পরীক্ষাই নাই অনেক দেশে, সেগুলো স্কুল ভিত্তিক মূল্যায়ন হয়। এমনকি আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান, সেখানে দেখবেন যে 67টা বোর্ডের থেকে 67 রকমের এই মূল্যায়নের সার্টিফিকেট আসে। আমরা কিন্তু সেগুলোকে সমতুল্য সনদ হিসেবে যাচাই করে সেই হিসেবে করি। সুতরাং এটা গ্রহণযোগ্য না হবার কোনো যৌক্তিক কারণ নাই, বরং আমাদের এখন যে মূল্যায়নের রিপোর্ট কার্ডটা হবে, সেটা আরো অনেক বেশি এক্সপ্লেনেটরি, অনেক বেশি ব্যাখ্যামূলক এবং অনেক বেশি। অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত হয়েছে জেলার 97টি ইউনিয়নের 1176টি গ্রাম, পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ফেনী, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন
কয়েক লাখ মানুষ। এসব নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে সিলেট অঞ্চলে আবারও বন্যা দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাই সর্বশেষ কি অবস্থা, বন্যায় নদ নদীর পানির কি অবস্থা, আবহাওয়া অবস্থায় কি বলা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা দুর্গতরা পাচ্ছে কিনা। দেখুন, গত 33 দিনে 3 দফা বন্যা কিন্তু আক্রান্ত হচ্ছে সিলেট, এবং গত 2 দিন ধরে 3য় দফা বন্যায় আক্রান্ত সিলেট জেলার প্রায় পাহাড়ি যে সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে এগুলোর অবস্থা বেশি খারাপ। বিশেষ করে গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট এই উপজেলাগুলো পাহাড়ি ঢলের পানিতে মোটামুটি বিপর্যস্ত বলা যায়। বারবার কিন্তু পাহাড়ি ঢল আসছে, টানা বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের কারণে মূলত এই 4টি উপজেলার মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। এর বাইরেও পালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ এই উপজেলাগুলোর মানুষও কিন্তু কুশিয়ারা নদীর পানির কারণে বেশ দুর্ভোগে আছেন। বেশ কয়েকদিন ধরে কিন্তু এই 3টি উপজেলার পানি নামছে না, ধীরগতিতে নামছে, এবং নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় কিন্তু এই এলাকাগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। আমরা বিভিন্ন এলাকায় সবসময়ই বন্যা প্রায় 1 মাস ধরে যাচ্ছি, কাভার করছি, এবং দেখছি মানুষের অবর্ণনের দুর্ভোগ। কারণ প্রথম দফা বন্যার পর কিছুটা পানি কমেছে, তারপর আবার বন্যা দেখা দিয়েছে, এবং এখন এই মুহূর্তে যে 3য় দফা বন্যা, এই বন্যা কিন্তু মানুষ একেবারেই বিপর্যস্ত হয়ে গেছে। অনেকের যে কাঁচা ঘরবাড়িগুলো ছিল প্রথম দফা বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দ্বিতীয় দফা বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে বন্যা, এই বন্যার পরে আসলে বিধ্বস্ত হয়ে যাবে কাঁচা ঘরবাড়িগুলো। আপনি যেটা বলছিলেন যে জেলা প্রশাসনের হিসেব মতো প্রায় 7 লাখ মানুষ এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত আছে সিলেট জেলার মধ্যে। তো সেক্ষেত্রে ত্রাণ তৎপরতা প্রথম থেকেই ত্রাণ তৎপরতা জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে। আপনি বুঝতেই পারছেন আসলে যে পরিমাণ মানুষ এফেক্টেড বন্যায়, যে পরিমাণ বরাদ্দ থাকে ত্রাণ, এগুলো আসলে একেবারেই অপ্রতুল, সবার কাছে কিন্তু পৌঁছাচ্ছে না ত্রাণ। যেসব এলাকা বেশি দুর্গম সেসব এলাকাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না, এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তারা চেষ্টা করছেন, কিন্তু আসলে যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত সবাইকে আসলে ত্রাণ দেওয়াও সম্ভব হচ্ছে না। এই অবস্থায় কিন্তু বেশ একটা দুর্যোগের মধ্যে পড়েছে এই উত্তর পূর্ব জনপদ। আপনি জানেন যে প্রায় 1 মাস ধরে কিন্তু টানা বন্যা মোকাবেলা করে যাচ্ছে এই জেলার মানুষ। সব মিলিয়ে যদি বলি যে এখানকার মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ, দুর্দশা, কিন্তু এটা কিন্তু কমছে না, বরং বাড়ছে। এবং এই যে বন্যার ক্ষয়ক্ষতি, শুধু যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা না, কৃষি খাতেও সবচেয়ে বড় বিপর্যস্ত হয়ে গেছে এই অঞ্চলটি। কারণ আউশের পুরো ফসলটাই কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এখানে প্রায় 17,500 হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। 450 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে কৃষি খাতে। মৎস্য খাতে যে খাতে যদি বলি, এই খাতেও কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এই জেলায়। সব মিলিয়ে যদি বলি যে সাধারণভাবে বন্যার যে অবস্থা, এখন পর্যন্ত পানি আসলে কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং এই পুরো মাস জুড়েই কিন্তু মাঝে মধ্যে থেমে থেমে বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, এরকম কিন্তু আবহাওয়া অধিদপ্তর নানা পূর্বাভাস দিচ্ছে। কিন্তু এই অবস্থায় মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু কমছে না, সেটা কিন্তু বেড়েই চলেছে। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর আহমেদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আপনার সাথে। এই ছিল ইউটিউব স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে সাথে থাকার জন্য ধন্যবাদ।